আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে তরুণদের উপরে যদি একটা গবেষণা করেন দেখবেন সেকেন্ড থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পরে কেউ জানে না সে অনার্স শেষ করে কি করবে, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এর কারণ বাংলাদেশে একটাই শুধু জিনিস তৈরি করে রাখা হয়েছে, বিসিএস নিবে প্রতি বছর 2000 থেকে 2200 জন, আবেদন করে প্রায় 5 লাখ। 4 বছর 5 বছর নষ্ট হয়ে যায়। আপনি যদি বিসিএস অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস হয়ে 1 পয়সা হারাম খেতে না পারেন, আমি লিখে দেই, তাহলে পরবর্তীতে আর বিসিএস এ কেউ পরীক্ষাই দিতে চাবে না, কারণ এত পশ লাইফ তো সে লিড করতে পারবে না। চায়না একটা বড় মার্কেট আমাদের হতে পারে, পুরো ইউরোপে একটা বড় মার্কেট হতে পারে স্প্যানিশ ফরাসি জানলে। আরবি বাংলাদেশে শুধু ধর্মীয় কারণে তেলাওয়াত শেখানো হয়, কেউ ল্যাঙ্গুয়েজ শেখায় না, অথচ পুরো মিডল ইস্টে আমাদের বিরাট মার্কেট, ল্যাঙ্গুয়েজ জানে না বিধায় কামাই করতে পারে না। হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায়, তাহলে ঢাকা আর্টের এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে বলছি না, আপনারা টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন। যদি ভালোবাসায় বলি, এরপরে বাংলাদেশে ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে, আপনারা এগুলো জানেন, যাদের হাতে অনেক টাকা, অবৈধ টাকা, সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান, সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র, তারপরে সব এজেন্টই যেহেতু তারপরে আরো কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা, অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে আপনারা জানেন। তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা, এটা তো খুবই কমপ্লেক্স, কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি হেভিওয়েট। আর যাদের প্রার্থীর কথা বলছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই যে তাদের সাথে লড়ছি, এইটাই তো আনন্দের। মানে আপনি ধরেন আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের এগেনস্ট ইলেকশন করতেছি, তাই আমি বললাম এই যে আপনারা চিন্তা করেন, এই চিন্তাটা এসেছে কোত্থেকে? হাসিনার বিরুদ্ধে বড় বড় রথী মহারথী লড়াই করে বসে আর সম্ভব না, সে মইরে গেলে তারপর চিন্তা করো বলে সবাই বিদায় নিচ্ছে না, অবশ্যই বাচ্চারা তাকে ফালাই দিচ্ছে। তো আমাদের জায়গাটা হলো ওই হিসেবটা না এখন আর দুনিয়ায় মিলবে না। এই জন্য হেভি ওয়েট, লেস ওয়েট এই শব্দগুলো আগের জায়গায় ব্যবহার করা চলবে না। হয়তো আপনি দেখবেন ইনশাল্লাহ, আমি আপনাকে বলছি, প্রফেসর ইউনূস যেভাবে কমিট করেছেন সুষ্ঠু নির্বাচন, ঈদের আনন্দের মতো, যেখানে ভোট কারচুপি হবে না, কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, ইনশাল্লাহ আমরা আমাদের আশা মানে জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী, এবং এটা ইনশাল্লাহ ইতিহাস করবো আমরা প্রত্যাশা করছি। এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই, মনে রাখবেন আমার হারানোর কিছু নাই। কেন? একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে, যার দল নাই, যার ওই অর্থে কর্মী নাই, জনতাই যার কর্মী, সে যদি আজকে 50,000 ভোট পায়, ইনশাআল্লাহ 5 বছর পরে এই 50,000 ইনশাআল্লাহ 50 লক্ষ হয়ে যাবে, এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা জয়ের উপরেই আছি। নির্বাচনে সবাই তো একটা ইস্তেহার থাকে যে আমি আমার এলাকার জন্য কি করব, বা একটা প্রতিশ্রুতি থাকে। আপনার পক্ষ থেকে আপনার ঢাকা 8 আসনের জন্য, কিংবা আপনি তো বলেছেন যে আমি সমগ্র বাংলাদেশের জন্যই হাদি হতে চাই, আপনার পক্ষ থেকে কি ধরনের? প্রথমত বলি, আমরা আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা আরো একটা নতুন কাজ শুরু করেছি, যেটা এখন অনেকে অনুকরণ করছে। এইটা আমাদের আনন্দ যে আমাদেরকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে। আমি ঢাকার 9 ওয়ার্ডের অন্তত এখন পর্যন্ত আমরা 9 দিনব্যাপী আমরা বড় বোর্ড নিয়ে গেছি, আচ্ছা, যেখানে সারাদিন আমরা থেকেছি, এবং ভোটার যোগ নামে জনগণ এসে আমাদের সম্বন্ধে যা বলতে চায়, সে কেমন ঢাকা আর্ট চায়, কেমন নেতা চায়, আমাদের ব্যাপারে তার কি পরামর্শ বা অভিযোগ তারা লিখে দিচ্ছে। আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ছবি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এসে লোকজন সারাদিন লিখে দিচ্ছে। আমরা সেই সমস্ত কাগজগুলো নিয়ে এসেছি, একত্র করেছি, আমাদের রিসার্চ টিমকে দিয়েছি। এখন প্রত্যেকটা সেই লেখা থেকে আমাদের ব্যাপারে তাদের পরামর্শ, অভিযোগ, প্রত্যাশা আমরা সর্ট আউট করছি, তারা কি চায়। এই রিসার্চ টিম এই কাজটা শেষ করার পরে আমরা এই সমস্যার সমাধান নিয়ে আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আবার যাব, বলবো আপনারা এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আমরা বের করেছি। এরপরে প্রতিটা প্রশ্ন নিয়ে আমি একটা পডকাস্ট করব, যে এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আপনাদের সামনে আমরা প্রস্তাব করতে চাই। তো আমরা কাজ করছি, এবং সেটা নিয়ে আমরা চূড়ান্ত ইশতেহার দিব, যেটা আমরা বলে দিচ্ছি জনতাই লিখছে জনতার ইশতেহার। কারণ আমি একটা কপি পেস্ট ইশতেহার লিখে জনগণের উপরে চাপাই দিব, সেটা বোঝেও না, পড়েও না, এর তো কোনো দাম নাই। বরং জনগণ যা লিখছে সেইগুলোকে নিয়ে ইশতেহার করবো, তাহলে জনগণ পড়ে বুঝবো এই কথাটা তো আমি লিখেছিলাম, হাদি তো আমার সমস্যার কথা বলছে। তো এটা আমরা করছি, এর চূড়ান্ত ইশতেহার আমরা তখন জানাবো। আপাতত রাফলি কয়েকটা জিনিস নিয়ে কাজ করবার ইচ্ছা আছে, আমি আপনাকে বলে রাখতে পারি। এর একটা হচ্ছে যে আপনারা জানেন যে মূলত তো আমরা প্রধানত তরুণদের মধ্য থেকে উঠে আসা। আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে তরুণদের উপরে যদি একটা গবেষণা করেন দেখবেন সেকেন্ড থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পরে কেউ জানে না সে অনার্স শেষ করে কি করবে, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এর কারণ বাংলাদেশে একটাই শুধু জিনিস তৈরি করে রাখা হয়েছে, বিসিএস নিবে প্রতি বছর 2000 থেকে 2200 জন, আবেদন করে প্রায় 5 লাখ। 4 বছর 5 বছর নষ্ট হয়ে যায়। এখন বিসিএস এর প্রতি এই মোহটা কেন? বিসিএস এ নবম ক্যাডারে যুক্ত হলে
তার প্রথম বেতন 26 থেকে 27,000, সর্বোচ্চ সে 40 থেকে 45,000 টাকা পাবে যদি সে ঘুষ না খায়, হারাম কামাই না করে। অ্যাডমিন ক্যাডার হোক, পুলিশ ক্যাডার হোক, আমি এটাকে 50,000 নিলাম, মিটিং টিটিং করে 60,000 নিলাম। তো বাংলাদেশে তো এরকম প্রচুর ডিসেন্ট জব, প্রাইভেট জব আছে যারা 1 লাখের উপরে এমনিতেই ভালো স্যালারি পায়। তাহলে এরপরও কেন বিসিএস এর জন্য 5 বছর ধ্বংস করছে, এরপরে ক্যাডার হতে না পেরে সে আত্মহত্যা করছে? কারণ গত 15 বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে, সে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত। তাকে কেউ গুম করবে না, খুন করবে না, ক্রস ফায়ার দিবে না। যদি কারো পরিবারে একজন অ্যাডমিন ক্যাডার থাকে, ট্যাক্স ক্যাডার থাকে, তাহলে তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না। একটা জিডি যদি আপনি থানায় করতে যান, আপনার কোনো ক্যাডারে আত্মীয় স্বজন না থাকলে আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না। সো এবার নতুন লড়াইটা হলো, আপনি যেই দলের হন, এমনকি যদি আওয়ামী লীগের সমর্থক হন, আপনার সাথে যদি অন্যায় হয়, আপনি কোনো রাজনৈতিক পরিচয়ে থানায় গিয়ে মামলা করতে পারেন যদি জিডি করতে পারেন। আপনি যদি বিসিএস অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস হয়ে 1 পয়সা হারাম খেতে না পারেন, আমি লিখে দেই, তাহলে পরবর্তীতে আর বিসিএস এ কেউ পরীক্ষাই দিতে চাবে না। কারণ এত পশ লাগতে সে লিড করতে পারবে না। যেই বেতন 45,000 টাকা, কিন্তু ঘড়িটার দাম তার 90,000 টাকা, তারা যদি দুদক গিয়ে ধরে এই ঘড়ি পাইছো কই, তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই লাইফ লিড করবে না। তাহলে তার কি লাগবে? প্রচুর উদ্যোক্তা লাগবে, উদ্যোক্তা হইতে হবে। বাংলাদেশে আজীবন সব সরকার বলে কি, উদ্যোক্তা হও। আপনি গিয়ে 50,000 টাকা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাংকে আবেদন করে 5 লাখ টাকা লাগবে সেটার জন্য ঘুষ দেওয়া। মানে এত কমপ্লেক্স প্রক্রিয়া, আপনি জীবনে উদ্যোক্তা হইতে পারবেন। আপনি যদি 2 নম্বর প্রক্রিয়া হন, সব অনুমোদন পেয়ে যাবেন, সব অফিসে গিয়ে ঘুষ দেবেন। আর যদি চান যে না আমি একটু সুষ্ঠুভাবে করব, আপনি পারবেন না। আমার লড়াইটা হলো অন্তত 5,000 তরুণকে, যারা অনার্স পড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এদেরকে স্কিল বেসড ট্রেনিং করবো। ইতিমধ্যে আমি অন্তত 10টা ইনস্টিটিউটের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা আমাকে এটা সাপোর্ট করবে। যেমন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, অফকোর্স এর মধ্যে থাকবে ইংলিশ, আরবি, ফরাসি, জাতিসংঘের 3টে ভাষা, অ্যান্ড চাইনিজ। যে যেটা পছন্দ করে। চায়না একটা বড় মার্কেট আমাদের হতে পারে, পুরো ইউরোপে একটা বড় মার্কেট হতে পারে স্প্যানিশ, ফরাসি জানলে। আরবি বাংলাদেশে শুধু ধর্মীয় কারণে তেলাওয়াত শেখানো হয়, কেউ ল্যাঙ্গুয়েজ শেখায় না। অথচ পুরো মিডল ইস্টে আমাদের বিরাট মার্কেট, ল্যাঙ্গুয়েজ জানা না বিধায় কামাই করতে পারে না। আমরা আমি নিজেও যেহেতু 10 বছর ধরে ইংরেজি ভাষা পড়িয়েছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, আমি নিজে ট্রেনিং করাবো, আমার টিম এবং এই টিমটাকে বড় করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং তাদেরকে দিব। এর সাথে আইসিটি কেন্দ্রিক অনেকগুলো ভোকেশনাল ট্রেনিং দিয়ে, যাতে অনার্স পড়া অবস্থাতেই সে কি করবে এটার একটা গাইডলাইন পেতে পারে। এবং আমাকে ইতিমধ্যে বাংলাদেশের 10টা ফার্ম আমার এই আলোচনাটা শুনে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে, আমি যদি শুরু করি তারা আমাকে বিনামূল্যে এই সাপোর্টটা দিবে।